আজ থেকে প্রায় 18 মাস আগে 2023 জানুয়ারি মাসের দিকে হিন্ডারবার্গের একটা নতুন রিপোর্ট এসেছিল, যে রিপোর্টে দেখানো হয়েছিল যে আদানি তার বিভিন্ন কোম্পানি ফর্ম করে এবং ইন্ডিয়া থেকে তার বিভিন্ন কোম্পানিতে টাকা পাঠানো এবং তারপরে সেই টাকাগুলোকে আবার তার নিজের কোম্পানিতে ফেরত আনা, এরকম একটা প্রসেস চলছে, যেখানে সেই ইস্যু নিয়ে আমরা একটা মার্কেটের ফল দেখেছিলাম। বিশেষ করে আদানির স্টকে 2-4 দিনের মধ্যে সেখান থেকে আদানির স্টকে মোর দ্যান 50% 60%-এর কারেকশান ফল সেল হয়েছিল। এই হিন্ডারবার্গ কারা? হিন্ডারবার্গ হচ্ছে একটা সংস্থা যারা পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন যে কোম্পানি আছে সেই কোম্পানিগুলো অ্যানালিসিস করে। বিশেষভাবে যদি আমরা বলি তাহলে এই হিন্ডারবার্গ জেনারেলি একটা শর্ট সেলার। এরা জেনারেলি বড় বড় কোম্পানিতে অ্যানালিসিস করে, তাদের দোষ গুণ বের করে সেখান থেকে তারা সেলিং পজিশন বানায় এবং যখন মার্কেটে তারা সেটা পাবলিশ করে সেখান থেকে সেই স্টকগুলোতে 30, 40, 50%-এর কারেকশান আসে এবং কারেকশান আসার পরে কিন্তু তারা সেখানে প্রফিট বুক করে। তো এরকম সিচুয়েশান আমরা আদানির গ্রুপের যে স্টক আছে, আদানির গ্রুপের অনেকগুলো স্টকে আমরা দেখেছিলাম যে এরকম সিচুয়েশান হতে। এবং সেই সময় যদি আজ থেকে 18 মাস আগে আমরা দেখি, সেই সময় কিন্তু এরকম সিচুয়েশান যখন হয়েছিল আদানির স্টকে, দেখুন সেই সময় আমি একটা ওয়াচ লিস্ট বানিয়েছিলাম অনলি আদানির স্টকের উপরে। তো সেই স্টকগুলিকে যদি আমরা দেখি, দেখুন 1 ডে চার্ট যদি আমরা দেখি, তো সেই সময়কার যদি আমরা চার্ট দেখি 2023, দেখুন এই সময় আদানির কিন্তু স্টকগুলোতে একটা কারেকশান আমরা সেখান থেকে দেখেছিলাম। এটা আদানি এনার্জি। তো যদি আমরা আদানির যে মেজর যে স্টকগুলো আছে, যেমন আদানি এন্টারপ্রাইজ এবং আদানি গ্রিন, আদানি পাওয়ার, ঠিক আছে, এই যে স্টকগুলো আছে, আদানি পোর্ট, এই স্টকগুলোকে যদি দেখবেন 2023 এই যে ফলটা এসেছিলো, এই ফলটা কিন্তু জানুয়ারি মাসে হিন্ডারবার্গের যে রিপোর্ট এসেছিলো সেই রিপোর্টের জন্য। তো হিন্ডারবার্গের নতুন একটা রিপোর্ট এসছে। যদি আদানি পাওয়ারকে দেখুন এই টাইমে কিন্তু একটা বিশাল বড় কারেকশান ফল সেলিং এখানে হয়েছিল। তারপরে যদি আমরা দেখি স্টক আস্তে আস্তে সেই লেভেলকে ব্রেক করেছে এবং তার উপরেও গেছে। বাট যদি আমরা বিভিন্ন কোম্পানি দেখি, মানে আদানির গ্রুপের বিভিন্ন কোম্পানি দেখি, এখনও পর্যন্ত বেশ কিছু কোম্পানি আছে যে স্টকের প্রাইস সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো আজকে যদি আমরা দেখি হিন্ডারবার্গে একটা রিপোর্ট আসে, তার যে টুইটার হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল যেটা নতুন নাম, সেখানে তার পাবলিশ করে যে এরকম ইন্ডিয়ান মার্কেটের জন্য নতুন কিছু আসছে। তারা এরকমই বিভিন্ন অ্যানালিসিস, তাদের যে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন গ্রুপের উপরে তারা অ্যানালিসিস শেয়ার করেন। তো এরকমই কিন্তু প্রথমে সামথিং বিগ সুন ইন ইন্ডিয়া এরকম একটা তারা পাবলিশ করে। আপনারা এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে আমি এখানে শেয়ার করি। তো এরকম নিউজ আসার পরে তারপরে কিন্তু তারা পোস্ট করেছে। এটা এসেছিলো সকালের দিকে। আর মোটামুটি যদি আমরা দেখি রাতের দিকে একটা নিউজ পাবলিশ হয়, যেখানে 9:57 দিকে, সেখানে তারা এরকম একটা অ্যালিগেশন খোদ কোনো মানে যদি আমরা দেখি সেভাবে কোনো বিজনেস গোষ্ঠী বা কোনো মানে যেমন আদানি গোষ্ঠী বা অন্যান্য যে গোষ্ঠী আছে আমাদের ইন্ডিয়াতে, কোনো পার্টিকুলার কোনো গোষ্ঠীর ওপরে নয়। এই অ্যালিগেশন পুরো আমাদের যে ইন্ডিয়ান স্টক মার্কেটের যে চেয়ারপারসন, সেবির যে চেয়ারপারসন, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তার যে চেয়ারপারসন, তার উপরে কিন্তু এই অ্যালিগেশন। এবং সেখানে পরিষ্কার তারা তাদের রিপোর্টে বলছেন, দেখুন এরকম বলছেন যে হুইসেল ব্লোয়ার ডকুমেন্টস রিভিল সেবি's chairperson had stake in obscure offshore entities used in Adani's money shifting scandal। মানে আদানির যে মানি শিফটিং হচ্ছিল, ঠিক আছে, যে মানি লন্ডারিং যে কেস, তার মধ্যে স্টেক আছে আমাদের সেবি চেয়ারপারসন। এটা আমি বলছি না, এটা বলছে হিন্ডারবার্গ রিপোর্ট। এই যে হুইসেল ব্লোয়ার ডকুমেন্টস কিন্তু এরকম বলছে। যদি এই রিপোর্টটাকে আমি একটুখানি আপনাদের সঙ্গে ডিসকাস করি যে রিপোর্টের মধ্যে কি বলা আছে। 18 months since our Adani reports, SEBI has shown a surprising lack of interest in Adani's alleged undisclosed web of Mauritius and offshore sales entities. That means 18 month আগে তারা যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টটাকে কিন্তু আদানি গ্রুপের উপরে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেটা সেবি কিন্তু এটা খুব ডিপলি নেয়নি, এটা হালকাভাবে নিয়েছিল। এবং এখান থেকে কিন্তু এটাকে কিন্তু সেবি একটা সময় দেখা গেছে যে এদেরকে ক্লিন চিটও দিয়েছিল। এবং সেই বিষয়ে যদি আমরা দেখি যে
এটা ডিটেলস তারা এরকমই বলছে। পুরো অনেক বড় রিপোর্ট, যদি আপনি রিপোর্ট দেখেন অনেক বড় রিপোর্ট। আমি কিছুটা বিষয় আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করব, যে বিষয়গুলো এখানে বলা হয়েছে। তার মধ্যে মেন যেটা বলা হচ্ছে যে আমরা যে 18 মান্থ আগে, মানে আজ থেকে 18 মাস আগে আমরা যে রিপোর্ট পেশ করেছিলাম, সেই রিপোর্টটা কিন্তু আদানি গ্রুপের বিরুদ্ধে যে অ্যালিগেশন ছিল, সেই অ্যালিগেশনটা সেবি ঠিকঠাকভাবে নেয়নি। কারণ তাদের এখন যে তারা যে বলছে মরিশাস যে বেস যে সেল এন্টিটিস ছিল সেটা নিয়ে যে রিপোর্ট ছিল, সেটার তারা কোনো কিছু সেবির থেকে কোনো বড় কিছু সেইভাবে কিন্তু এখানে ইনকোয়ারি করা হয়নি, বা সেখান থেকে কিন্তু তাদেরকে ডিসক্লোজ করা হয়েছে যে তারা কিন্তু এখানে ক্লিন চিট পেয়ে গেছেন, এরকম একটা বিষয়। সেবি থেকে কোনো অ্যাকশান তো নেওয়া হয়নি। সেবি থেকে অ্যাকশান নেওয়ার পরিবর্তে যেটা করা হয়েছিল যে সেবি 2024-27 জুন এই সময় কিন্তু সেবি থেকে জানানো হয় যে এই যে হিন্ডারবার্গ যারা এই রিপোর্ট পেশ করেছিল আদানির বিরুদ্ধে, তাদেরকে যদি ইন্ডিয়ান মার্কেট থেকে ব্যান করা যায়, এইভাবে শর্ট সেলিং বা কোনো কোম্পানি বা কোনো গ্রুপের উপরে যে অ্যানালিসিস করে যে শর্ট সেলিং করছে এগুলো যদি বন্ধ করা যায়, এইগুলো নিয়ে তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে যাতে তারা এগুলো না করে আগামী দিনে। তো সেবি এই যে প্র্যাকটিসগুলো সেবি করছিল তাদের বিরুদ্ধেই কিন্তু এরা মেনলি বলার চেষ্টা করেছে, এবং সেখানে বিভিন্ন রকমভাবে তারা একটা ক্লিন চিট দেয় আদানি গ্রুপকে। এবং এরপরে দেখুন, যদি পরপর স্টেপগুলো দেখি, সেখানে বলা হচ্ছে যে আইপি প্লাস ফান্ড, একটা ফান্ডের নাম বলছে ইজ এ স্মল অফশোর মরিশাস ফান্ড সেট আপ বাই অ্যান আদানি ডিরেক্টর থ্রু ইন্ডিয়ান ইনফোলাইন। কাদের থ্রু? না ইন্ডিয়ান ইনফোলাইনের থ্রু এখানে টাকা ডিপোজিট করা হয়েছিল। না এই যে ফান্ডটা কার তৈরি? না আদানির তৈরি। এটা আমি বলছি না, এটা রিপোর্ট বলছে। এ ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম উইথ টাইস টু দ্য ওয়ারকার্ড স্ক্যান্ডেল। তো এই যে স্ক্যান্ডেল, এই স্ক্যান্ডেলের সঙ্গে কিন্তু যুক্ত ছিল বিনোদ আদানি, ব্রাদার অফ দ্য গৌতম আদানি। অ্যাকচুয়ালি এই যে আদানি গোষ্ঠীর যে রিপোর্ট যেটা আগে ছিল, যে তার যে ভাই বোন আত্মীয় স্বজন সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং সেই টাকাগুলো আবার ফেরত আসা আদানির অ্যাকাউন্টে, এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় মানি লন্ডারিং, বা এটাকেই বলা হয় যে মানি শিফটিং। ঠিক আছে, এই যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু দেখা গেছে কিভাবে না, এই যে ফান্ড আছে এই ফান্ডের থ্রু মরিশাসের যে কোম্পানি, এবং এটা দেখা গেছে। এবং এই যে ফান্ডটা কার মাধ্যমে হয়েছে? এটা ইন্ডিয়ান ইনফোলাইন যে কোম্পানি তার মাধ্যমে হয়েছে, এবং এটা একটা ব্রোকার কোম্পানি। এবং আরও যেটা বলা হচ্ছে এখান থেকে দেখুন, এখান থেকে একটা ফিনান্সিয়াল রিপোর্ট, যেগুলো বিভিন্ন ফিনান্সিয়াল রিপোর্ট বিভিন্ন সময় যেগুলো আছে সে তাদের কিছু কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে এখানে এবং এই যে ডকুমেন্টগুলো এখানে দেওয়া হয়েছে বা এই যে স্ক্রিনশটগুলো এখানে দেওয়া হয়েছে, সত্যতা কতটা এটা কিন্তু আমি জানি না। রিপোর্ট যেটা বলছে, আমি জাস্ট রিপোর্টটা আপনাদেরকে পড়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, মোটামুটি দেখানোর চেষ্টা করছি। ফিনান্সিয়াল টাইমস, ইন্ডিয়ান গ্রুপ ফাইটস ওয়ারকার্ড ফ্রড ক্লেম ইন লন্ডন কোর্ট। দেখুন এরকম একটা নিউজ এসেছিলো, এরকম নিউজ আসার পরেও কিন্তু কিছু হয়নি। এবার দেখুন, হুইসেল ব্লোয়ার ডকুমেন্ট শোজ দ্যাট দ্য মাধবী বুজটাকে না আমাদের যে চেয়ারপারসন, যিনি সেবি চেয়ারপারসন, তার নাম হচ্ছে মাধবী বুজ। তো দ্য কারেন্ট চেয়ারপারসন অফ সেবি অ্যান্ড হার হাজব্যান্ড হ্যাড স্টেকস ইন বোথ অবস্কিওর অফশোর ফান্ড ইউজড ইন দ্য আদানি মানি শিফটিং স্ক্যান্ডেল। ঠিক আছে, এই যে আদানি মানি শিফটিং স্ক্যান্ডেল, এর মধ্যে দুজনের নামই জড়িয়ে আছে, এইভাবে তারা কিন্তু বলছেন। এবং তারা এখানে প্রুফ হিসেবে তারা কিছু দিয়েছেন। এখানে কিন্তু বলছে গৌতম আদানি মিটস সেবি চেয়ারপারসন মাধবী বুজ, তারা মিট করেছিল এবং বলছে এদের মধ্যে কিছু না কিছু তো রিলেশান আছে, যার জন্য এখানে দেখুন, ফার্স্ট হাই প্রোফাইল বিজনেসম্যান টু ভিজিট সেবি চিফ অফ মুম্বাই হেডকোয়ার্টার্স আফটার বুশ টুক চার্জ ইন ফেব্রুয়ারি। তার মানে জানুয়ারি পর ফেব্রুয়ারি যখন এরকম হয়েছিল, সেই সময় কিন্তু এখানে গৌতম আদানি দেখা করেছিলেন কার সঙ্গে? না সেবি চেয়ারপারসন মাধবী বুজের সঙ্গে। এটা হিন্ডারবার্গ বলছে না, এটা বলছে যে হিন্ডারবার্গ একটা রিপোর্ট এখানে তুলে ধরেছে, এবং স্ক্রিনশট এটা একটা, এবং এটা হচ্ছে দ্য হিন্দু যে আমাদের ইন্ডিয়ান যে ওয়েল নোন যে নিউজ পেপার, তারা কিন্তু এটা দিয়েছিল, এবং এখানে কিন্তু লিঙ্ক সোর্সের এই যে লিঙ্কও এখানে শেয়ার করে দিয়েছে। তো এরপরে যদি আমরা দেখি, এখানে রোমহর্ষক ব্যাপার এটা জানি না কতটা সত্যতা আছে। যদি সত্যতা হয় তাহলে এটা কিন্তু মার্কেটের জন্য প্রচণ্ড একটা মানে রোমহর্ষক। আমার তো নিজের তো ফিল যেটা হচ্ছে সেটা আমি আপনাদের সঙ্গে বলছি, যে এখানে বলা হচ্ছে যে হোয়াট উই হ্যাড নট রিয়ালাইজড, মানে এটা আমি বলছি না, মানে এখানে হিন্ডারবার্গের রিপোর্ট বলছে যে আমরা এটা রিয়ালাইজ করতে পারছি, মানে আপনি বুঝতে পারছি না
যে দ্য কারেন্ট সেবিসি চেয়ারপারসন হ্যাড অ্যান্ড হার হাজব্যান্ড ধাবল বুচ হ্যাড হিডেন স্টেকস ইন দ্য এক্স্যাক্ট সেম অফস্কিওর অফশোর বারমুডা অ্যান্ড মরিশাস ফান্ড। তাহলে এই যে কথা যে হয়েছিল বারমুডা অ্যান্ড মরিশাস ফান্ড, এবং এখানে তাদের হিডেন স্টেক ছিল, ঠিক আছে, এখানে তাদের হিডেন স্টেক ছিল। এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব একটা মানে হাড় হিম করা ব্যাপার। আমার কাছে তো এরকমই লাগছে, জানি না কতটা সত্য। তাই এই যে রিপোর্ট আছে এগুলো নিয়ে আগামী দিনে আরও আসবে, এবং এটা জাস্ট শুরু হয়েছে আজকে যেহেতু রাতে এলো। তো মাধবী বুচ হ্যাড হার হাজব্যান্ড ধাবল বুচ ফার্স্ট অ্যাপিয়ার্স টু হ্যাড ওপেন্ড দেয়ার অ্যাকাউন্ট। কোথায় অ্যাকাউন্ট ওপেন করেছিলেন? তারা অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, প্রথম অ্যাকাউন্ট ওপেন করেছিলেন আইপি প্লাস ফান্ড এটা ফান্ডের নাম জুন 5, 2015 সালে। 2015 সালে তারা একটা অ্যাকাউন্ট, আমরা যেরকম মানে ট্রেড করার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য যে অ্যাকাউন্ট খুলতে হয়, তারা ইন্ডিয়ান ইনফোলাইন মানে IIFL এ তারা অ্যাকাউন্ট ওপেন করেছিলেন। এবং সেই অ্যাকাউন্ট ওপেনিং করার পরে সেখানে কত টাকা ঢুকেছিল সেই যে স্ক্রিনশট, সেটা কিন্তু এখানে পাঠানো হয়েছে। ডিক্লারেশন অফ ফান্ডস সাইন বাই প্রিন্সিপাল অফ IIFL স্টেটস দ্যাট দ্য সোর্স অফ ইনভেস্টমেন্ট ইজ স্যালারি। সোর্স অফ ইনভেস্টমেন্ট কী ছিল না? স্যালারি ছিল। অ্যান্ড দ্য কাপলস নেট ওর্থ ইজ এস্টিমেটেড 10 মিলিয়ন। কল্পনা করতে পারছেন 10 মিলিয়ন মানে আপনি যখন ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট করছে স্টক মার্কেটে, হ্যাঁ, তার আগে তারা ভালো জায়গায় চাকরি করতেন। এবং মাধবী বুচ যে একটু পরে আসবে, যে তিনি একটা কোম্পানির ডিরেক্টর ছিলেন, এবং একটা কোম্পানির ডিরেক্টর, সেখান থেকে তিনি এখানে এসেছেন। 10 মিলিয়ন ডলার, 10 মিলিয়ন ডলার যদি ভ্যালুয়েশন দেখি এখনকার প্রাইস অনুযায়ী, দেখুন আমি জাস্ট গুগলে সার্চ করব যে 10 মিলিয়ন ডলার ইন রুপিস, হয়তো বা কেউ সার্চ করেছিল আগে। দেখুন 83 crore মানে 83,95,10,500, 83,95,10,500 কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করেছিলেন থ্রু IIFL মানে ইন্ডিয়ান ইনফোলাইন যে কোম্পানি আছে, সেই কোম্পানির থ্রু তারা মার্কেটে করেছিলেন। এবং এই যে রিপোর্টটা যদি আমরা পুরো দেখি এখান থেকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, তবু যদি আমি একটুখানি জুম করে দিই, একটু জুম করছি যেহেতু রিপোর্টটা, দেখুন এখান থেকে যদি আমরা দেখি সিম্পল, এখান থেকে তারা ফুল নেম অফ দ্য ক্লায়েন্ট ধাবল বুচ অ্যান্ড মাধবীপুরী বুচ, মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ, আইডেন্টিফিকেশান নাম্বার এখানে দিয়ে দিয়েছে, তাদের আইডেন্টিফিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ যেটা আছে ধাবলপুরি এবং মাধবীপুরি মিলে যাচ্ছে, ঠিক আছে। এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে এটা সিঙ্গাপুরের নাম্বার, ঠিক আছে, 65 দিয়ে স্টার্ট হচ্ছে, সিঙ্গাপুরের নাম্বার। আর এখানে ন্যাশনালিটি যেটা বলছে ইন্ডিয়ান ন্যাশনালিটি, রেসিডেন্সিয়াল এখানে দেখুন সিঙ্গাপুরের নাম্বার, সিঙ্গাপুরের রেসিডেন্সিয়াল দেখিয়েছে, তো সেই সময় হয়তো সিঙ্গাপুরে থাকতেন তারা। সোর্স অফ ফান্ড কি বলছে? স্যালারি থেকে এই ফান্ড এসছে, ঠিক আছে। নেটওয়ার্থ কত? অ্যাপ্রক্স USD 10 মিলিয়ন USD তারা এখানে মার্কেটে ইনভেস্ট করেছিলেন 2015 সালে। এবং সেই ফান্ডটা কী ছিল না? ওই ফান্ড, যে ফান্ড নিয়ে কিন্তু হিন্ডারবার্গ রিপোর্ট করেছিল আজ থেকে 18 মাস আগে, যে এই টাকা এইভাবে ম্যানিপুলেশন হচ্ছে, এইভাবে টাকা মানি লন্ডারিং হচ্ছে, এইভাবে টাকা সরানো হচ্ছে। এবং সেখান থেকে দেখানো হচ্ছে যে আদানি গ্রুপের যা ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন কিন্তু হিসেবে নেই, বিভিন্ন জিনিস সেখানে কিন্তু সেই রিপোর্টে ছিল। এবং তার ফলে আমরা দেখেছিলাম আদানির যে বিভিন্ন কোম্পানি, সেই কোম্পানিগুলোতে বহুত মানে অনেকটা ফল আসে, এবং উপরের লেভেল থেকে 50-60% পর্যন্ত ফল আসে। এবং আদানি তারপরের দিন আদানি গ্রুপের যে চেয়ারপারসন তিনি কিন্তু এসেছিলেন, এবং এসে কিন্তু সবার সামনে তিনি বলেছিলেন যে এরকম কিছু যদি হয়ে থাকে আমরা ক্ষমা প্রার্থনীয়, এরকম অনেক কিছু বলেছিলেন। তো সেই সময় কিন্তু তারপরেও মার্কেট পড়ছিল, আদানি গ্রুপের স্টক পড়েছিল, ইন্ডিয়ান মার্কেটের উপরে খুব বেশি নিফটি পড়েনি। বাট এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু অন্যরকম ঘটনা। আদানি গ্রুপের সঙ্গে যদি এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে ইন্ডিয়ান মার্কেট তো পড়বে, কারণ এখানে সেবি চেয়ারপারসন যিনি সবসময় বলছে যে রিটেল ট্রেডারের উপরে এই হচ্ছে, রিটেল ট্রেডারের উপরে ওই হচ্ছে, রিটেল ট্রেডারের উপরে এই হচ্ছে, বাজারে এখানে ম্যানিপুলেশন হচ্ছে, ওখানেই হচ্ছে, কেউ এই করছে কেউ ওই করছে, তিনি নিজে 2015 সালে, এটা কত সালের, কোন সময়ের কেস? 2015 সালের কেস, ঠিক আছে। তিনি সেই সময় কিন্তু এখানে, এবং এখানে বলা হচ্ছে যে ক্লায়েন্ট অকুপেশন বলছে, ঠিক আছে। ধাবল বুচ যে ছিলেন চিফ প্রকিউরমেন্ট অফিসার অফ ইউনিলিভার, অ্যান্ড মাধবীপুরী বুচ তিনি হচ্ছেন ডিরেক্টর অফ অ্যাগোরা অ্যাডভাইজারি একটা
আর কি কোনো অ্যাডভাইজারি ফার্ম ছিল হয়তো, সেই ফার্মের তিনি ডিরেক্টর ছিলেন, ঠিক আছে সেই সময়। এবং অ্যাজ এ স্যালারি তারা মার্কেটে 83 কোটি টাকার মতো তারা ইনভেস্টমেন্ট করে থ্রু IIFL। তো এই ডকুমেন্টের সোর্স কোথা থেকে বলছি না, হুইসেল ব্লোয়ার ডকুমেন্টস সোর্স, ঠিক আছে। আমি জানি না এখান থেকে, এরা যে রিপোর্ট দিয়েছে রিপোর্টটা আপনাদের সঙ্গে আমি ডিসকাস করছি। এবং দেখুন এখানে মাধবী বুচ ওয়াজ অ্যাপয়েন্টেড হোল টাইম মেম্বার অফ সেবি ইন 2017 এপ্রিল 2017 এপ্রিল মাসে মাধবী বুচ তিনি হোল টাইম মেম্বার, একটা মেম্বারশিপ আছে সেবির হোল টাইম মেম্বার, সেখানে তিনি যুক্ত হন, ঠিক আছে। আর এই কেসটা হচ্ছে কবে না, এটা হচ্ছে 2015 কেস। তো তারপরে সেবি চেয়ারপারসন এখন যিনি আছেন তিনি চেয়ারপারসন কবে হয়েছে না 2022 মার্চ, ডেটগুলো মাথায় রাখুন, পরে কাজে আসবে। সে মার্চ এপ্রিল থেকে দেখুন হোল টাইম মেম্বার এসছে এই মার্চ 22 মার্চে। সেই সময় দেখুন ট্রিডেন্ট ট্রাস্ট কোম্পানি মরিশাস লিমিটেড এখানে কিন্তু মেল করছেন, ঠিক আছে। কি মেল করছেন, কে মেল করছেন, এই যে ধবল বুচ অ্যান্ড মাধবী বুচ, এরা মেল করে বলছেন যে আমাদের যে ফান্ড আছে বি দ্য সোল পারসন অথরাইজ অফ দ্য, মানে ওই যে টাকাটা আছে ওই টাকাটা কিন্তু মাধবী বুচ ধবল বুচ থেকে শুধুমাত্র ধবল বুচের আন্ডারে হয়ে যাবে, দেখুন মাধবী বুচের ওখানে কোনো স্টেক থাকবে না, এইটাই করা হয়েছিল, ঠিক আছে। এবং সব কিছু কিন্তু রিপোর্ট, এর কিন্তু কোনো প্রুফ নেই এখনও পর্যন্ত যে এই যেগুলো দিচ্ছে এগুলো কতটা সত্য তা আমি জানি না। তো দ্য লেটার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাইরেক্টর 26 February 2018 addressed to Madhavi Buch private email that full details of the structure reveal GDOF cell ato, and again this exact same Mauritius register cell fund several layers deep in the convoluted structure reported used by Vinod Adani। এবার দেখুন এই যে রিপোর্টটা কিন্তু এখান থেকে গ্লোবাল ডাইনামিক অপরচুনিটি ফান্ড লিমিটেড, কত রকমের কাণ্ড হয়েছে, মানে 2015 যদি আমরা দেখি 2015 পরে এই কাণ্ডগুলো হয়েছে। এবং এখানে বলা হচ্ছে লেটার অন February 25, 2018 ডিউরিং বুচ টেনিওর অ্যাজ এ, বুচ মানে কে না এখানে মাধবী বুচ, টেনিওর অ্যাজ এ হোল টাইম মেম্বার অফ সেবি, মানে যখন তিনি হোল টাইম মেম্বার অফ সেবি ছিলেন, কারণ 2017 থেকে 2022 তিনি হোল টাইম মেম্বার অফ সেবিস। হুইসেল ব্লোয়ার ডকুমেন্ট শোজ দ্যাট দ্য পার্সোনালি রোড টু ইন্ডিয়ান ইনফো লাইন ইউজিং হার প্রাইভেট জিমেল অ্যাকাউন্ট ডুইং বিজনেস থ্রু হার হাজব্যান্ডস নেম টু রিডিম দ্য ইউনিট ইন দ্য ফান্ড। এই ফান্ড তারা রিডিম করতে চাইছে এই সময়, ঠিক আছে 2018-এ। দেখুন উই হ্যাভ রিসিভ ফুল রিডেমশনস ফ্রম ধবল বুচ ইন, আচ্ছা যাও এই যে ফান্ড থেকে তারা কিন্তু রিসিভ করেছে, আবার তারা ওই মানিটা যেটা ছিল ওই মানিটা তারা আবার উইথড্রল করেছে কোন সময় না 25 2018। পুরো রিপোর্ট যা বলছে আমি সেটাই আপনাদের সঙ্গে ডিসকাস করছি। তো এখান থেকে দেখুন 100% রিডিম হয়ে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে যে আদানির যে মানি লন্ডারিং কেস, তার মধ্যে আমাদের চেয়ারপারসন যিনি আছেন তিনি সরাসরি যুক্ত, ঠিক আছে, আগে থেকে ছিলেন। এবং যখনই এটা কেসটা এসছে তখন সেখান থেকে তাকে সে যতটা সম্ভব এটাকে সে খুব হালকাভাবে নিয়ে এবং এখান থেকে তারা ক্লিন চিট দিয়ে দিয়েছে। এবং সুপ্রিম কোর্টেও গেছিলো কেস, সেখান থেকে আমরা দেখেছিলাম। এরপরে অনেক কিছু বিষয় এখানে আছে, আমি ছোটো করে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো। দেখুন এখনও পর্যন্ত যদি আমরা দেখি পরপর কিন্তু এগুলো আপনারা পড়তে পারেন, আর আপনাদের যা মতামত আপনারা জানাতে পারেন। দেখুন আমি এখন ভিডিও বানাচ্ছি প্রায় রাত 1টা বাজে, তো ভিডিও বানানোর সময় যদি কোনো সমস্যা হয় সেটা হতে পারে, বাট আপনারা যখন দেখছেন ভিডিওটা আপনাদের মতামত আপনারা জানাবেন, আপনারা যে এই বিষয়টা দেখছেন, ঠিক আছে। কারণ এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটা খুব মানে খারাপ হতে পারে যদি মার্কেটে এই জিনিসগুলো যেগুলো আমি দেখছি এই মুহূর্তে সেই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে যদি হয়, মানে মার্কেটে যদি ঠিকঠাক এগুলো প্রুভড হয়, আমি চাই না প্রুভ হোক মার্কেটের ক্ষেত্রে। আমাদের যে মাধবী বুচ যিনি আছেন তিনি যেন এরকম কাণ্ডটি না করে থাকেন, আমি সেটাই চাইবো। কিন্তু তবুও বলছি যদি এই কাণ্ডটি সত্যি হয়ে থাকে, কারণ সুপ্রিম কোর্ট কিন্তু নিজে হাতে বেঞ্চ তৈরি করবেন, কারণ স্পেশাল হয়তো তিনি কোনো বেঞ্চ বানাবেন যেখানে সেখানে তার বিচার হবে বা এইগুলো নিয়ে বিভিন্ন তথ্য প্রমাণের ব্যবধানে আর এগুলো কিন্তু কাজ হবে। আর যেহেতু হিন্ডারবার্গ
এত কিছুর পরেও মানে আজ থেকে 18 মাসের যে রিপোর্ট, সেই রিপোর্টের ঠিকঠাক জবাব তারা পাননি বা সুপ্রিম কোর্টের রায় ঠিকঠাক আসেনি বলে তারা আবার যখন এই সেম জিনিস করছেন, এবং একটা এত বড় একটা মানে যেখানে আমাদের ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমি, সেই ইকোনমির যে স্টক মার্কেট তার যে চেয়ারপারসন, তাকে নিয়ে যখন এরকম কিছু বলছে, নিশ্চয়ই তাদের কাছে আরও কোনো শক্ত এভিডেন্স আছে, স্ট্রং এভিডেন্স আছে তাদের কাছে, স্ট্রং প্রমাণ আছে। তো যার জন্য তারা কিন্তু এটা হয়তো বা করছে। কতটুকু সত্য সেটা আমি জানি না। এগুলো যদি সত্য হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য এটা ভালো হবে না। দেখুন, এছাড়াও পরপর যাবেন আপনি দেখবেন অনেক কিছু আছে, এবং সেবি চিফ সেজ আর ফেভারিট ইনভেস্টমেন্ট, সেবি চিফ কোথায় তার ফেভারিট ইনভেস্টমেন্ট করছেন সেগুলো কিন্তু মার্কেটে যখন বলে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বলা ঠিক নয়, তবুও কিন্তু সেগুলো বলেছেন। কখন কীভাবে বলেছেন সেগুলোও এখানে, কোন জায়গাতে বলেছেন, নিউজ সোর্স দিয়ে কিন্তু সেগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে, যেগুলো অ্যাজ এ সেবি চিফ, অ্যাজ এ সেবি চেয়ারপারসন কিন্তু এগুলো বলা ঠিক নয়। এবং লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দেখুন মাধবী বুচ কারেন্টলি হ্যাজ এ 99% স্টেক ইন অ্যান ইন্ডিয়ান কনসাল্টিং বিজনেস কল্ড অ্যাগোরা অ্যাডভাইজারি। এই অ্যাগোরা অ্যাডভাইজারি কিন্তু তিনি প্রথম থেকে ছিলেন, 2015 আগে থেকে তিনি এই অ্যাগোরা অ্যাডভাইজারিতে তিনি অ্যাজ এ ডিরেক্টর ছিলেন, এবং কিন্তু এখনও তিনি সেই অ্যাগোরা অ্যাডভাইজারিতে অ্যাজ এ ডিরেক্টর আছেন। হোয়ার হার হাজব্যান্ড, এখন তার হাজব্যান্ড, ঠিক আছে, এখন তার হাজব্যান্ড কিন্তু এখানে ডিরেক্টর বলছেন। হোয়ার হার হাজব্যান্ড ইজ এ ডিরেক্টর, ঠিক আছে। স্টেক, তার স্টেক আছে 99%। মাধবী বুচ কারেন্টলি 99% স্টেক ইন দ্য ইন্ডিয়ান কনসাল্টিং। তাহলে এখানে 99% স্টেক কার আছে? 99 স্টেক আছে মাধবী বুচের, এবং ডিরেক্টরকে হাজব্যান্ড। আচ্ছা, ইন 2022 দিস এন্টিটি রিপোর্টেড 61,000 রেভিনিউ ফ্রম কনসাল্টিং, 4.4 টাইমস হার ডিসক্লোজ স্যালারি অ্যাট সেবি। তাহলে সেখান থেকে তার বিজনেস হচ্ছে, এবং একটা কোম্পানির কী করে, দেখুন এটা তো কোনো দিনই হয় না, আমার জানা নেই যে কোনো একটা ব্যক্তি যদি গভর্নমেন্টের কোনো মানে বড় পোস্টে থাকেন, তা সে অন্য কোনো কোম্পানির, প্রাইভেট কোম্পানির ডিরেক্টর তো হতে পারেন না। জানি এক্ষেত্রে তার কীভাবে তিনি আছেন, এবং এখানে দেখাচ্ছে যে অ্যাগোরা অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেড ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়ান 7th May 2013 per its certificate of incorporation and discloses consultancy as its মেইন বিজনেস। কনসালটেন্সি বিজনেস করেন, যেখানে সেবি চেয়ারপারসন নিজে, সেখানে একটা এরকম কনসালটেন্সি, যেখানে একটা কনসালটেন্সি বিজনেস কীভাবে তার ডিরেক্টর হন। এবং দেখুন এখানে দেখাচ্ছে যে ধাবল বুচ এখানে ডিরেক্টর আছেন, ঠিক আছে, এবং তার 99% স্টেক আছে কার? 99% স্টেক আছে মাধবী বুচ, এবং 99% মাধবী বুচের শেয়ার হচ্ছে 99%, এবং এই কবিতা শাহ তার এখানে স্টেক আছে মাত্র 1%। তার কোম্পানিটার মালিককে না, অ্যাগোরা অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেডের মালিক হচ্ছে আমাদের সেবি চেয়ারপারসন। তো এগুলো যেগুলো এসছে রিপোর্ট, যদি এগুলো সঠিক হয়, আগামী দিনে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ধামাল হবে। একটা ধামাল কোন দিকে হবে সেটা বোঝা কোনো মুশকিলের কিছু নেই। যদি এটা রিপোর্ট প্রুভ হয়, তাহলে ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু মিনিমাম নিফটি, ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা নিচের দিকে ভালো কারেকশন আসতে পারে। লেভেল চার্ট আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ভিডিওতে যা কিছু ডিসকাস করলাম সব কিছু এখানে রিপোর্টে যা বলেছে তাই আমার ব্যক্তিগত কোনো মতামত নেই। আগামী দিনে যখন এখানে আসবে রিপোর্টের বেসিসে, যখন এটা সুপ্রিম কোর্টে নিশ্চয়ই কেস অ্যাপিল হবে। এবং দেখুন আজ থেকে 18 মাস আগে যখন এখানে বিরোধীরা ছিলেন, যারা অপোজিশন পার্টি ছিলেন, তখন কিন্তু অতটা স্ট্রং অপোজিশন পার্টি ছিল না। এখন অপোজিশন পার্টি প্রচণ্ড স্ট্রং। সেই সময় রাহুল গান্ধীর মুখে কিন্তু এই নিয়ে, আদানি নিয়ে অনেক কিছু কথা শোনা গেছিলো, বাট সেটা আস্তে আস্তে চাপা পড়ে যায়। বাট এখন বিরোধীরা কিন্তু প্রচণ্ড স্ট্রং, এবং অপোজিশন এটা নিয়ে কিন্তু লড়বে, এটা নিয়ে কিন্তু কথা হবে। সেক্ষেত্রে আদানির স্টক এবং আদানির সঙ্গে যুক্ত যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর কিন্তু এখান থেকে কারেকশন আসতে পারে, সেদিকে নজর থাকবে। তো আগামী দিনে আমি আপনাদের সঙ্গে নিফটি মার্কেট অ্যানালিসিসের ভিডিও নিয়ে আসবো। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।